আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কি হয়েছে? কি কাঁদছো কেন? আমি চলে যাবো তাই মন খারাপ? তুমি তো বলেছিলে শহরে যেতে, নিজে পায়ে দাঁড়াতে। এখন তো তুমি বাধা দিতে পারো না। তখন তো বুঝিনি আপনি চলে গেলে আমার এতটা কষ্ট হবে। আচ্ছা, কেন চলে যাবেন আপনি? আমার কষ্টটা কি আপনি বোঝেন না? তুমি আমার মধ্যে বড় হওয়ার যে তার লোকটাকে জাগিয়ে তুলেছো গুল। আমাকে অনেক বড় হতে হবে। ভাইজানের মতো ক্ষমতার টাকা আমারও চাই। ভাবির প্রত্যেকটা অপমানের কথা আমার চাবুকের মতো পিঠে বাঁধে আমার রক্ত গরম হয়ে যায়। আমাকে আর বাধা দিও না। আমি আপনাকে আটকাবো না। শুধু আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। আপনার কথা খুব মনে পড়বে। এর আগে যখন সিলেটে গেছি তখন থেকে আমি ভেঙে পড়নি। আজ এমন কিছু কেন? তখন আমি জানতাম আপনি ওই চাকরি করতে পারবেন না। মাত্র 12 টাকা মাইনের চাকরি আপনার পক্ষে করা সম্ভব না, কারণ আপনি আরো বড় হওয়ার স্বপ্ন দেখেন। আপনি আমায় কথা দিন প্রত্যেক সপ্তাহে আসবেন। ধর বোকা, ঢাকা থেকে এখানে আসতে কত সময় আর টাকা লাগে তুমি জানো? আর এখন থেকে একটু একটু করে পয়সা না জমালে নতুন বাসা নিতে পারবো? না, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনাকে আসতেই হবে। আচ্ছা, ফুলমিয়া তো অন্তরাকে ছেড়ে থাকে না? কারোর সঙ্গে আমায় তুলনা করবেন না। অন্তরাপার তো ছেলে আছে, ওকে নিয়ে তার সময়টা কেটে যায়। আমার কে আছে বলুন? আপনি ছাড়া আমার তো কেউ নেই। জানি আমি কালো বলে। সে কবে কি না কি বলেছে সেটা নিয়ে তুমি এখনো করে আছো? আচ্ছা, আমার কি ইচ্ছা করে যে তোমাকে ছেড়ে আমি শহরে পড়ে থাকি? কিন্তু যেতে তো হবে। ঠিক আছে, তোমাকে প্রতি সপ্তাহে একটা করে চিঠি দেবো। খুশি তো? না, আপনি আমায় একটু ভালোবাসেন না। ভালোবাসলে ঠিক আসতেন। আমি মনে মনে একটা কথা ভেবে রেখেছি, এখন বলবো না, কতদিন যাক তারপর। কি কথা? আমায় এখনই বলতে হবে? বলবো, তাহলে একটু। ধ্যাৎ, সবসময় অসভ্যতা। বলবেন না তো? না বললে যে কদিন আছেন আপনার সঙ্গে একটা কথাও বলবো না। পারবে?
আচ্ছা বলছি, আগে একটা বন্দোবস্ত হোক, একটা ভালোবাসা হোক, তারপর তোমাকে আমি ঢাকায় নিয়ে যাবো। আমি ঢাকায় যাব? না বাবা, কত বড় শহর, কত লোক, কত গাড়ি, আমার ভয় করবে। ধুর বোকা, ভয়ের কি আছে? ওখানে তো মানুষ থাকে, বাঘ ভাল্লুক থাকে। আর শোনো, ওখানে অনেক দোকান, অনেক আলো। আমাদের এই গ্রামে তো এসব কিচ্ছু নেই। আপনি তো কাজে থাকবেন, আমি সারাদিন কি করব? একা থাকতে আমার ভয় করবে না বুঝি? ধুর বোকা, ওটা তো গ্রাম নয় যে ঘুরঘুটে অন্ধকার। রাত 9টার সময় মনে হবে কেবল সন্ধে লাগলো। আর পাড়াপড়শির সাথে পরিচয় করিয়ে দিলে তো কথাই নেই। টিপ কিনবে, সুরমা কিনবে, আর সাজগোজ করবে। একদিন রান্নাও করতে হবে না, আমি বাইরে থেকে গোস্ত আর বিরিয়ানি কিনে নিয়ে আসবো। যখন ভাইজানের ওখানে ছিলাম তখন আমরা মাঝে মাঝে কিনে নিয়ে আসতাম। দেখবে একদিন তুমিও ভাবির মতো মেম সাহেব হয়ে গেছো। দরকার নেই মেম সেজে, আমার এই ভালো। তুমি যাবে না? আমি চলে গেলে আব্বা আমাকে কে দেখবে? তার উপরে চাচির এই অবস্থা। আমান, তোতন, রোশনি, ওদেরকে কে ভাত্রে দেখা হবে? কে গোয়াল সাফ করবে? থাক থাক, অনেক হয়েছে। তুমি সবার কথা ভাবছো, কই আমার কথা তো ভাবছো না। আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো? আচ্ছা, আপনি রাগ হচ্ছেন কেন? আর কে বললো আমি আপনার কথা ভাবছি না? আপনার কথা ভাবছি বলেই তো আমার এত চিন্তা হচ্ছে। আচ্ছা, আপনি বলুন, বড় আপার মতো স্বার্থপরের মতো চলে যায় কি আমাদের ঠিক হবে? আপনি যদি চান আব্বা আমার সঙ্গে কথা বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মিথ্যাটা বলতে পারবো না। এ কাজটা করা উচিত হবে না, তবুও যদি আপনি চান। এসব কথা পরে হবে, সবার উঠতে এখন ঢের দেরি। চলো একটু ঘুম। কি করছেন? ছাড়ুন। চাচি বোধহয় উঠে পড়েছেন, ঘর ঝাড় দেওয়ার আওয়াজ পাচ্ছি। ছাড়ুন। কিছু হবে না, চলো না। স্বদেশী তো আর বাইরের কেউ না, এই গায়ের হবে নয়তো অন্য গায়ের হবে। এই সোমনাথ বৌদির ছেলেটার কথাই ধরুন না। কিন্তু সুবিমল তো আর গ্রামে স্বদেশী করতো না, আর গ্রামের কোনো ছেলে তার সঙ্গে ছিল বলেও শুনি। ও তো মেডিকেলে পড়তে পড়তে স্বদেশী। আসল মাথা ছিল ওই অখিলেশটা, সে তো আর নেই। আর ওই স্বদেশীরা আর আসবে না। সত্যি বই কি, গ্রামে একটা জ্বর বয়ে গেল। এর আগে শুনেছি 2-1বার ডাকাতি হয়েছে, এরকমটা কখনো হয়েছে বলে শুনিনি। একজন অখিলেশ মারা গেছে বলে স্বদেশীরা শেষ হয়ে গিয়েছে, এটা ভুল। ওরা আছে, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ওরা থাকবে। একজন সূর্য সেন মারা গেছে বলে কি স্বাধীনতার আন্দোলন থেমে গেছে? কিন্তু আমাদের তো একটু সজাগ থাকতে হবে। পুষ্পবতীর বাড়িটা কি হবে? শুনলাম সেইটা নাকি মল্লিক মশাইয়ের সম্পত্তি। সম্পত্তি জারি হোক, বাড়িটার এমন ভগ্নদশা দেখলে মনটা খারাপ হয়ে যায়। কদিন আগেও কেমন সাজানো গোছানো ছিল, ছাত্রদের কলরবে মুখর হয়ে থাকতো। আর আজ ইতিমধ্যে বাড়িতে একদম আগাছায় ভরে গেছে। এই 2-1 দিনের মধ্যে হয়তো চালটা খসে পড়লো। আমরা স্ব-উদ্যোগে কিছু করতে পারি না কংগ্রেস মশাই? আমরা কিছু করতে গেলে মেজ মল্লিক বাধা দেবে। তবে সবাই যদি একাট্টা হয়ে কিছু করতে পারি। কবিরাজ সাহেব, আপনারা সবাই এখানে, আর ওদিকে কি কাণ্ড ঘটেছে শুনেছেন? কি কাণ্ড? না বললে বুঝবো কি করে? গ্রাম এবার মরক লাগলো বলে কাল নাকি সোয়ারি ঘাটে মা শেতলা নেমেছে, ঘরে ঘরে তার দয়া শুরু হয়েছে। সে কি? কে বললো? ওই যে সোয়ারি ঘাটের ঘাট মাঝি, গায়ের লোক সবাই ঘাটে ভিড় করেছে, ভিজে মাটিতে মায়ের পায়ে ছাপ দেখছে। এবার আর রক্ষে নেই। এই ঋতুতে বসন্ত রোগ ছড়ায়। মা এসেছেন, এটা ঘাটমাঝি সচক্ষে দেখেছে। অত শত আমি বলতে পারবো না, আমি খবরটা পেয়েই তাড়াতাড়ি গ্রামের সবাইকে সাবধান করতে এলাম।
তবে পূর্ব পাড়ায় যখন মরক লেগেছে, তো এ পাড়ায় মায়ের চরণ পড়তে আর কতক্ষণ? চলো তো একবার গিয়ে দেখে আসি। চলেন চলেন। আসলে কি হয়েছে বলো তো? সবাই বলছে এদিকের গ্রামের মানুষের গায়ে চাকা চাকা দাগ হচ্ছে, হ্যাঁ, আর ওই দিকের গ্রামের মানুষ ভেদবমি করছে। সর্বনাশ। তাহলে তো কলেরা এবং বসন্ত দুটোই একসঙ্গে। সাবধান, দুটোই কিন্তু খুব সোয়াচে রোগ। ছোঁয়াচে রোগ? হ্যাঁ। আমার বাড়িতে একটু কাজ আছে, আমি চলে যাই। আমার না উত্তর পাড়ায় একটু কাজ আছে, আমি আসি। সাহেব, কুবের সাহেব, শীঘ্রই আমাদের গ্রামে চলেন। আপনার কাছে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? সকাল থেকে বেদবমি বাহ্যি করছে, 3-4 জন আবার ধুম জ্বর, মরক লাগলো বলে। আপনি দয়া করে চলুন, মা শীতল এসেছে, এবার সর্বনাশের শুরু। আপনি না গেলে কেউ বাঁচাতে পারবে না। যে লক্ষণ বলছো তাতে তো ওলার লক্ষণ, বসন্ত নয়। এই সময় অবশ্য দুটোই হয়, ঘাবড়াবার কিছু নেই। আমি তো তৈরি হয়ে আসিনি। তুমি যাও, রোগীর দিকে খেয়াল রাখো। আর শোনো, তুমি এখন একটু মন বাসিয়ে খবর দাও, বলো যে সোমনাথকে নিয়ে যেন আমার বাড়িতে আসে। যাও যাও যাও, তাতে যাও, আমি আসছি। হ্যাঁ, যাও। মোহন, হলো তো, তাড়াতাড়ি কর, বাড়ি বাড়ি যেতে হবে। সোমনাথ, তুমি আর না আসলে তো আমি একা সামলাতেই পারতাম না। মোহনের মুখে শুনলাম জোর তলব, তাই পায়ে হেঁটে না এসে গরু গাড়ি করে চলে এলাম। তো হয়েছেটা কি, ওলা ওঠা না বসন্ত? লক্ষণ তো ওলা ওঠার, তবে শেতলা বিবির নাম যখন শোনা যাচ্ছে তখন বসন্ত নিশ্চয়ই দেখা দিয়েছে। ওরা কি এসব এখনো বিশ্বাস করে? অজ পাড়াগায়ের অশিক্ষিত সমাজ, খোদ রাজার দেশেই তো কত কুসংস্কার, আইন করেও কুল পাচ্ছে না। সেখানে কত মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে ডাইনির অপবাদে। এদের বেলা অবশ্য উল্টো, ভয়ভীতি দেখিয়ে, শ্রদ্ধা ভক্তি দেখিয়ে মোটামুটি সামাল দিতে চাইছে অনেকে। শ্রদ্ধা ভক্তি যত কিছু থাকা, কিন্তু রোগ প্রতিষেধকগুলি যদি না মানে তাহলে তো গ্রাম গ্রাম উজাড় হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আমাদের করতে হবে। শুধু ওষুধে কাজ হবে না, ওদেরকে সচেতন করতে হবে। তবে একটা বিষয় আমি খেয়াল করেছি সোমনাথ, প্রতি 3 বছর পর পর এগুলো হয়। চক্র, সময় বিবর্তনের চক্র। সবটা রোগ বালাই না গো কর্তা, ওই দেবতার ব্যাপার আছে। এই জন্যই তো ঘরে ঘরে মেয়েরা ছোট ছোট বাচ্চাদের ওই খুন্তির আগায় নুন নিয়ে খাওয়াইতেছে। কেন, লোহার খুন্তিতে নুন খেলে কি হয়? সবাই তো যাইতেছে পরেশকে দেখতে, তার উল্টানো চোখ দেখা কেউ যেন ভিড়বি না খায়, এই জন্য তার আগাম ব্যবস্থা। হ্যাঁ ভগবান, একটা লোক জ্বরে বেহুশ, তার চিকিৎসা না করে তাকে দেখলে পাছে ক্ষতি হয়, সেজন্য সবাই নুন খাচ্ছে, অথচ প্রতিষেধকের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা মোহর, বলো তো আমরা কোন দেশে বাস করছি? কথাটা তো আশ্রদ্ধা করে উড়াই দেবেন না বুদ্ধিমশাই। এরকম যদি নাই হয় তাহলে বসন্ত রোগ হইতেছে কেন? আর তাছাড়া মাঝির এমন দোষ হইল কেন? এটা গুটি বসন্তের সময় বাবা, তাই হচ্ছে। ওই যে মোহর বললো না, পরপর 3 বছরের চক্র। আর বসন্তের মৃদুমন্দ বাতাসে খোল লেগেছিল পরেশে, আর সেই সঙ্গে গেল বছরের পুরনো ভয়ঙ্কর স্মৃতি, সবটা মিলিয়েই হয়েছে আর কি। তো হলো মোহন, মা আসুক আর না আসুক, রোগটাকে তো আর ছড়াতে দেওয়া যায় না। একেতে কলেরা, তার উপর বসন্ত, একেবারে সারা শিপে আছে। কথা না বলে হাত চালা। ও হ্যাঁ মোহর, কাজের চাপে সুসংবাদটা দেওয়া হয়নি। সুইমনের মাত্র 3 বছর সাজা হয়েছে। পুলিশ অনেক চেষ্টা করেও জোরালো কোনো প্রমাণ দিতে পারেনি। বাহ, এরকম একটা সুসংবাদ তুমি আমাকে আগে দাওনি সোমনাথ। এবার নিশ্চয়ই বৌদি একটু শান্ত হবে। হ্যাঁ, তা যা বলেছ, বড়ই দুশ্চিন্তায় ছিলাম সুইমনকে নিয়ে। এখন নিশ্চিন্তে 2 বন্ধু মিলে ওই রুগীদের সেবা করতে পারবো। হ্যাঁ, এক নতুন লড়াই, মায়ের দয়ার অজ্ঞতা কুসংস্কার সঙ্গে আয়ুর্বেদের যুদ্ধ। কথা হয়ে গেছে গা? হ্যাঁ, এগুলো হয়ে গেছে। নে, তাড়াতাড়ি ঝুলা করে নে। চলো সোমনাথ, এসো।
মহামারীর এই যাত্রা মনে হয় ঠেকানো গেল কর্তা। না রে মোহন, এখনো পুরোপুরি ঠেকানো যায়নি। যতদিন না মানুষ সচেতন হচ্ছে ততদিন পর্যন্ত পুরোপুরি ঠেকানো যাবে না। আরে এই, আরে কি করছো তুমি? রোগীর কাপড় তোমরা কেন দিচ্ছ কেন? এটা তো খাবার পানির পুকুর। ওঠো ওঠো। এই তোমাদের কতবার বলেছি জল ফুটিয়ে খেতে হবে, পানীয় জলের পুকুরে স্নান বা কাপড় কাচা চলবে না, এতে রোগ ছড়ায়। আচ্ছা তুমি যদি নিজেদের ভালো মন্দ না বুঝো তাহলে তোমাদের কে বাঁচাবে? হ্যাঁ, রোগীর কাপড় চাদর তারপরে কাঁথা এগুলা সব পুরো ফেলতে বলা হইতাছে। তোমরাই যদি নিজেরা না সাবধান হও তাহলে ওনারা কি করবো? কর্তা মরুক এইভাবে, চলেন তো। না 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 না, ওঠো 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 ওঠো। এটা আর করো না। আর কাপড় দিও না। মোহন, এই রোগীর আত্মীয় স্বজনের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না। খারাপ ব্যবহার করবো না, কি করবো বলেন কর্তা? তারা নিজেরা একটু সাবধান হইব না? হ্যাঁ মোহর, আমার মনে এভাবে হবে না। আগে মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তা নাহলে ধরো আমরা মাত্র 2-3 জন মানুষ কতজনকে সাবধান করবো বলো? হ্যাঁ, আর ওই মল্লিকদের পুকুরেই রোগীর কাপড় চোপড় বেশি কাছাকাছি হয়। আবার মানুষজন ওখানকার পানি খায়। এই কাপড় কাছাকাছিটা ওখানে বন্ধ করতে হবে। আপনারা বললেন কিন্তু তারা তখন মানলো না, তখন কি করবে? তারা যাতে শোনে সে ব্যবস্থা করতে হবে। দরকার হলে গ্রামের মুরব্বীদের সাথে বসতে হবে, মল্লিকদের সাথে কথা বলতে হবে। আমার কিন্তু একই লাগে। হ্যাঁ। এক কাজ করো না, তুমি বরঞ্চ মল্লিকের সাথে দেখা করো। পারলে ওই পারবে, ও তো খুব বড় করে বলে ও ওদের জমিদার, তো এইটুকু করতে পারবে না? হ্যাঁ, এইটা ঠিক কথা বলছেন। তাহলে এক কাজ করি, আজকে সন্ধ্যার পরে মুরব্বীদের নিয়ে মল্লিকের সাথে দেখা করি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ চলো। কিন্তু দ্রুত করতে হবে। তুমি বলছো কবিরাজ যে এতেই রোগ ছড়ানো বন্ধ হয়ে যাবে? আমার তো তাই মনে হয়। মানুষের অশিক্ষা, কুসংস্কার এগুলোই এই রোগ ছড়ানোর অন্যতম কারণ। আর এই সুযোগে কিছু অসাধু ধাপ্পাবাজ ফকির সাধু তারা মানুষকে ভুল বোঝাচ্ছে আর তাদের কাছ থেকে পয়সা নিচ্ছে। কি রকম? কেউ বলছে ওলা বিবির পুজো দিতে হবে, কেউ বলছে মা শীতলার। তাতে তো রোগ জীবাণু মরে না, তাতে রোগ বাড়ে বই কমে না। তুমি বলছো আগে থেকে ব্যবস্থা নিলে রোগ এত ভয়াবহ হতো না? জি, জোর দিয়ে বলছি। সারা বছর তো এসব রোগ হয় না, প্রতিকার হবে কিভাবে? সারা বছরই কিছু রোগ মানুষের শরীরে ঘোরাফেরা করে। আবার কিছু কিছু রোগের আসার নির্দিষ্ট সময় আছে। এর মধ্যে একটু কুলিন যারা, যেমন কলেরা, বসন্ত, তারা বছরে একটা নির্দিষ্ট সময় আসে, ছড়ায় বাতাসের আগে। আর এবার শুধু বসন্ত নয়, কলেরাও এসেছে। আগে ভাগেই সব সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া দরকার। ব্যাপারটা আর একটু খুলে বলো তো কবিরাজ। দুটো বিষয়ে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না। যেমন রোগীর বিছানাপত্র আমরা তাদেরকে পোড়াতে বলেছি, কিন্তু তারা পোড়াতে রাজি হচ্ছে। হবেই বা কেন? তারা সবাই গরিব। এক প্রস্ত পোড়ালে তক্ষণি আর এক প্রস্ত জোগাড় করার ক্ষমতা তাদের মধ্যে। আর একটা হচ্ছে যে রোগীর বিছানাপত্র, জামা কাপড় সবকিছুই পুকুরের পানিতে তারা ধুয়ে নিচ্ছে। আবার ওই পুকুরেই বাসন কোসন মারছে। আবার খাবার পানি হিসেবে ওই পুকুরের পানি তারা ব্যবহার করে। ওটা তো ছেলেদের অজু গোসলেরও জায়গা। তাহলে বুঝুন, রোগীর এঁটো বাসন কোসন ওই পুকুরে দেওয়া হচ্ছে। আবার রোগীর জীবাণু ভরা জামা কাপড়, বালিশ, বিছানা এগুলো ওই পুকুরেই ধোয়া হচ্ছে। তাহলে আমি কেন, স্বয়ং ধন্বন্তরীও এই মহামারী ঠেকাতে পারবে। ব্যাপারটা বুঝলাম, কিন্তু ব্যাটারা যদি জেনে বুঝে মরে তাহলে কি করি বলো তো? এক কাজ করুন মল্লিক সাহেব, গ্রামে ঢেরা পিটিয়ে ওই বটতলায় সব লোকজনকে জড়ো করুন। ওখানে গ্রামের মাতব্বর সাহেবরা থাকবেন। তারপরে আমরা সবাই মিলে লোকজনদেরকে বোঝাবো। আর তাতেও যদি কাজ না হয়, আপনার লাঠিয়ালদের পাহারায় বসিয়ে দিন। 2-4 জনের জন্য গোটা গ্রামের মানুষ তার মরতে পারে না। জি বেশ, গ্রামের মাথারা যখন চাইছে তখন ঢেরা পিটিয়ে না হয় মিটিং ডাকা যাবে। হুজুর, কিরে, কিছু বলবি? বেগম আম্মা কবিরাজ সাহেবকে ডাকছেন। যাও কবিরাজ, বড় মালকিনের কি সমস্যা দেখে এসো। জি আছে, এসো। আপনার চা। শোনো, পোস্ট কার্ডে চিঠি পাঠিও না। অফিসের ঠিকানা তো, কারো হাতে বললে আবার ঝামেলা। আর শোনো,
অফিসের ঠিকানাটা মনে আছে? জানি থাকবে না, ডয়ারে জনসন অ্যান্ড রবিনসন কোম্পানির ঠিকানা লিখে দিয়েছি, মনে করে চিঠি দিন। আর পাকাপাকি একটা বাসা নিলে বাসাতে চিঠি দিও। ওখানে গিয়ে আপনি কোথায় থাকবেন? এখনো জানি না, কোনো একটা ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে। ঢাকা তো আমার অচেনা শহর নয়। তবু আগে থেকে মাথা গোছের ঠাঁই না করেই যাচ্ছেন। তুমি কি চাও আমি ভাইজানের ওখানে থাকি, উঠতে বসতে ভাবির অপমান সহ্য করি? শোনো, আমি সেদিন ভাইজানের ওখানে যাব যেদিন তার মতো সমকক্ষ চাকরি করবো। না থাকুন, অন্তত যোগাযোগটা তো রাখতে পারেন। আর আপনি তো কারো সাহায্য নেননি, তাহলে ভাইজানের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা কি? বিদেশ বিভূই একজন চেনা জানা লোক থাকলে। ভাইজান ছাড়াও আমার অনেক পরিচিত লোক আছে, দরকার হলে ফুটপাতে থাকবো, তবু ভাইজান ওখানে থাকবো না। আর শুনে রাখো, ভাইজান কিংবা ভাবির কোনো সাহায্য আমি কখনোই নেব না। আপনি যা ভালো মনে করেন, কিন্তু একজন মানুষ তো খোলা আকাশের নিচে থাকতে পারে না। আর আপনি কোথায় থাকছেন সেটা না জানলে আমার বড় চিন্তা হবে। বলছি তো, সে দেখা যাবে কেন? দেখা যাবে না, আমার কসম খেয়ে বলুন, ঢাকা গিয়ে মাথা গোজার ব্যবস্থা করবেন। আচ্ছা বাবা, করব। না করলে কিন্তু আমি মরে যাব, ফিরে এসে আমায় আর দেখতে পারবেন না। আচ্ছা বাবা, আমি এখন কি করে বলবো যে কোথায় থাকছি, কি করে থাকছি? আগে তো অফিসে জয়েন করি। আমার হোস্টেলের 2 বন্ধু এখন ঢাকায়। মঈন সরকারি জনকল্যাণ বিভাগে একটা চাকরি করছে, ঢাকার কাছাকাছি ওর কোয়ার্টার। আর হাসিমের চাচার বিশাল দোকান চকমহল্লায়, স্বর্ণালঙ্কারের দোকান। ও ওখানকার হিসাব রক্ষক, মালিকের খাস লোক। এরকম জানাশোনা লোক থাকতে কোনো অসুবিধা হবে মনে হচ্ছে? তবু আমার বড় ভয় হয়। কত বড় শহর, কত গাড়ি, একটু সাবধানে চলাফেরা করবেন। আর ওখানে যে দেরি করে রাস্তা দিয়ে ছুটবেন না। বাবা, তুমি দেখছি সব অনুমান করে রেখেছো। আমি তো আপনাকে চিনি। তাই? সত্যি চেনো? সত্যি চেনো? কতটুকু চেনো? আপনি না সবসময় অসত্য। ঠিক আছে, আমি আর আসবো না, তোমাকে জ্বালাতন করবো না। অমনি রাগ হয়ে গেল? আচ্ছা, কটা বাজে আপনার খেয়াল আছে? স্টিমার তো আর পাবেন না। এই না, তুমি না খামাখামাকে দেরি করে দিলে। আমি আমি কি করলাম? তো নয় কি আমি? তুমি ঘরে ঢুকলে কেন? তুমি ঘরে ঢুকলে এসব আমি করতাম? আচ্ছা, কতদিন তোমাকে কাছে পাবো না বলো তো? বোঝো না কেন? খুব বুঝেছি, এবার তাড়াতাড়ি করুন দেখি। তোমরা বলো গুনিনের কাছে যেও না, ওজাবদ্দি ডেকো না, ফকিরের যার ফুকে রোগ সারে না। কিন্তু তোমাদের কবিরাজি শাস্ত্রে সারল কই? আমার নাতিরা কি সারাতে পারলে? তাকে তো সারাতে পারলে না। ঘরে ঘরে এন্তেকাল হচ্ছে, মরক ঠেকাতে পারছো কই মোহর আলী? আমার বাড়িতে আবার কেউ অসুখে পড়লে আমি দরগায় যাব, পীর বাবার কাছে যাব, তোমাদের কাছে আসবো না। এই তোমরা আসো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।